স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বন্ধু বদল হতে পারে কিন্তু প্রতিবেশী নয়। ভারত ও মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক এর প্রতিফলন নেই সব ক্ষেত্রে, কারণ দুদেশের সাথেই মাটি, মানুষ, পানি নিয়ে অমীমাংসিত কিছু ব্যাপার রয়ে গেছে আমাদের মধ্যে। সম্পর্কে পারদ ওঠানামায় আর রাজনৈতিক মতভেদ এমনকি বাণিজ্যিক স্বার্থ দারুণ ভূমিকা রাখে। এসব নিয়ে আজকের আলোচনা। পড়শি যদি আপন হইত। কথা বলতে স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ, আছেন দেশপ্রেমিক সচেতন নাগরিকের আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। আমরা জেনারেল রশিদ আপনাকে স্বাগত জানাই, এবং আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে বিমস্টেকের তৃতীয় শীর্ষ সম্মেলন শেষ হলো মায়ানমারে, যেটি হয়ে গেল। এই ধরনের আঞ্চলিক জোট আসলে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আদৌ কোনো প্রভাব রাখে কিনা, মানে এর আপনি এটাতে কিভাবে দেখেন, যদি ভারত আর মায়ানমারের সাথে আমাদের সম্পর্কের আলোকে যদি বিষয়টি দেখেন? অবশ্যই এটা রাখে। যখন আমরা দেখি যে প্রতিবেশী দেশ এবং আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে একটি মিল সৃষ্টি হয়, তখনই কিন্তু প্রতিবেশীর সাথে এরকম এনগেজমেন্ট হয়। আমরা যদি দেখি যে বাংলাদেশেও একসময় লুক ইস্ট পলিসি নিয়েছিল, ইন্ডিয়ান ফরেন পলিসিতেও আমরা এই লুক ইস্ট পলিসিটা আসার পরে তখন এই বিমস্টেকের ধারণাটা সৃষ্টি হয়। এটা বেসিক্যালি এই বিমস্টেকটা হচ্ছে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা ব্রিজ অর্গানাইজেশন হিসেবে কাজ করে। আপনি যদি দেখেন যে বিমস্টেকে একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, নেপাল, ভুটান, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি ভারত, মানে নর্থ ইস্টটা বেশি পড়ে, মিয়ানমার, থাইল্যান্ড। তো এই জায়গাটাতে একটা ব্রিজ হিসাবে কিন্তু বাংলাদেশের অবস্থান। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি যে এখানে সার্কের যে সার্থকতা, সেখানে আমরা অনেকটা হয়তো সার্থকতা পাইনি। এর জন্যে যে সার্কের ভেতরে ভারত পাকিস্তানের যে বৈরিতা, এটি কিন্তু সার্কের অগ্রগতির পেছনে একটি বড় বাধা হিসাবে সব কিছুতে দেখা গেছে। তো সেক্ষেত্রে তখন সার্কের পাকিস্তান বাদ দিয়ে আপনি লুক ইস্ট পলিসিতে সাউথ ইস্ট এশিয়ার সাথে কোঅপারেশন এবং কানেক্টিভিটি যদি করা যেত, তাহলে দেখা যায় যে এই অঞ্চলে মানুষের বসবাস কিন্তু আমরা ধরে নিতে পারি 1.5 বিলিয়ন, যেটাকে বলা যায় যে ওয়ার্ল্ডের প্রায় 1/5 পপুলেশন এখানে থাকে। এখানে যে যত বড় একটা মার্কেট আছে, এবং এখানে এই পপুলেশনের কারণে এখানকার ইকোনমিক অ্যাক্টিভিটিসটা করার জন্য কিন্তু এই সব রাষ্ট্রের স্বার্থের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এবং এই স্বার্থের মিলটা খুঁজে পাওয়ার ফলেই আমি মনে করছি যে এই প্রতিষ্ঠানটা এত বেশি নজরে এসেছে। এবং এই শীর্ষ সম্মেলনেও কিন্তু আমার মনে হয় যে সব দেশই মোটামুটি 5টি বিষয়ে একমত হয়েছে, যে আমাদের এটা কোঅপারেশন, এনার্জি, আমাদের ইকোনমি, পিপলস টু পিপল কন্ট্যাক্ট অ্যান্ড কানেক্টিভিটি। এখন এই কানেক্টিভিটির অভাবে আমাদের যে ইকোনমিক অপরচুনিটিটা আমরা এখান থেকে যেটা এক্সপ্লয়েট করার কথা, এই জেনারেল রশিদ, আমি যদি আপনার অনুমতি নিয়ে যদি একটু প্রশ্ন করতে চাই, এরকম যে 5টি বিষয় আপনি একমত হওয়ার কথা বললেন, দ্বিতীয় এবং প্রথম সম্মেলনেও এই 5টি বিষয় ঘুরিয়ে ফিরে কিন্তু একমত হয়েছেন, কিন্তু আমরা কিন্তু আপনি যে কানেক্টিভিটির কথা বললেন এনার্জির ক্ষেত্রে বা অন্য কিছুতে খুব বড় কোনো অগ্রগতি কিন্তু আমি তো অগ্রগতির কথা বলছি না, আমি বলছি প্রথমে স্বার্থের মিল। এখন হচ্ছে যে আমরা এই কানেক্টিভিটির ক্ষেত্রে যেখানে সবচেয়ে বড় বাধা হিসাবে দেখছি সনাতনী চিন্তা সার্বভৌমত্বের ব্যাপারে। যে সার্বভৌমত্ব বলতে আমাদের দেশ এবং ছোট ছোট দেশ সবারই একটি বিশেষ নীতি বা আমি বলবো অনুভূতি আছে। সেই অনুভূতিটা আজকের যে বিশ্বায়নের সাথে সেই অনুভূতিটা ম্যাচ করে না, যার ফলে যারা ট্রেডিশনালি এই সার্বভৌমত্ব এবং এটি নিয়ে যে সংজ্ঞায়ন করেন, তাদের মনে হয় যে একটি দেশের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে একটি স্পর্শকাতরতা আছে আমাদের অঞ্চলে, যেটি আমরা ইউরোপিয়ান ইউনিয়নেও কিন্তু এরকম স্পর্শকাতরতা অনেক দেশের সাথে যুদ্ধ হয়েছে। আপনি যদি দেখেন পলিটিক্যাল ম্যাপস অফ ইউরোপ কেপ্ট অন চেঞ্জিং। তো এখন তারা এই যে একটা ইউনিয়ন গঠন করে ফেলেছে, সেই স্পর্শকাতরতাটা আমাদের দেশে থাকার জন্য এটিকে আমি বলবো যে আমাদের যে ধারণা, সেই সনাতনী ধারণার সাথে এই বিশ্বায়নের যে স্পিড, এটার সাথে আমরা ম্যাচ করতে পারছি না, যার ফলে আমরা এইসব কানেক্টিভিটিতে সব জায়গায় এটা বাধাগ্রস্ত হচ্ছে। যদি এই বাধা থেকে সব দেশগুলো উত্তরিত হতো, আপনি চিন্তা করেন যে বাংলাদেশকে যদি আমি একটা অবস্থান করি, যে এমন একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছে যেখানে বাংলাদেশে একটা ডিপ সি পোর্ট থাকতো, বাংলাদেশ থেকে আমি নেপালে যেতে পারতাম
নেপাল থেকে ভারতে যেতে পারতো, ভুটান থেকে আসতে পারতো, এদিকে মিয়ানমার থেকে গিয়ে আপনি চায়না চলে যেতে পারতেন, থাইল্যান্ডে যেতে পারতেন। এর ফলে যে ভলিউম অফ দ্য ট্রেড তৈরি হতো এবং এখানে যে ডেভেলপমেন্টটা হতো, সেটি কিন্তু আমার মনে হয় যে আজকের যারা অর্থনীতিবিদ আছে এরা এটাকে আমাদের একটা স্বপ্ন বলা যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারছি না এই সনাতনী চিন্তা ধারণার সাথে, যে আমরা কিভাবে, আপনি বললেন যে বন্ধু রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্রকে বন্ধু হবে কিনা, তো এই বিষয়ে যথেষ্ট জটিলতা আছে এবং স্পর্শকাতরতার কারণেই আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমার একই প্রশ্ন একটু যদি আমি করতে চাই যে মেজর ফেরদৌস আপনার কাছে, যে এই ধরনের আঞ্চলিক জোট আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্মেলন বলি, দ্বিপাক্ষিক সম্পর্ক বলি বা অন্য সম্পর্কগুলির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে? যদি আমি মাথায় রাখি যে আমাদের সাথে যে আমাদের নিকটতম প্রতিবেশী মায়ানমার, তাদের সাথে যে রোহিঙ্গাদের নিয়ে যে সেটা ক্ষেত্রে আমরা দেখতে যাচ্ছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন এটা স্পষ্ট যে মায়ানমার সরকার এই রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ জিয়ে রেখেছে। আমরা অনেকবার এইসব কথা বলেছি। রোহিঙ্গা সমস্যার চূড়ান্ত অবসানে এইটা কি হতে পারে? আপনি কি মনে করেন, এই ধরনের সম্মেলন কোনো ভূমিকা রাখতে পারে? আসলে রোহিঙ্গা ইস্যুটা প্রেক্ষাপট হলো বোধহয় 1992-তে, আফটার দি আমাদের 90-র ডেমোক্রেসি আসার পরে। তো এখানে একটা কথা প্রচলন আছে, আমি মেজর ফেরদৌস, আমাদের অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, স্বাগত আপনাকে। আপনি কন্টিনিউ করবেন প্লিজ। তো রোহিঙ্গা ইস্যুতে কথা হচ্ছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসার পরে ডিস্টেবিলাইজ করার হয়তো একটা ইস্যু ছিল, বিকজ আমরা সেই সময় সেনাবাহিনীতে ছিলাম। আই ওয়াজ এ ইয়াং লেফটেন্যান্ট। আই হ্যাড দ্য অপরচুনিটি যে আমরা ওখানে অপারেশন নাফ রক্ষায় যাই, রোহিঙ্গা ক্যাম্পগুলি, পরে এটা এক্সারসাইজ নাফ রক্ষায় সরকারি গভর্নমেন্ট পলিসির কারণে। বাট আরেকটা জিনিস ইটস ভেরি ইম্পর্টেন্ট, লাইক আপনি যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা বলছেন, যে কন্টিনিউয়াসলি ওখানে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, অ্যান্ড দিস রোহিঙ্গাস আর পুশ ব্যাক টু বাংলাদেশ, অ্যান্ড প্রবাবলি the international agencies ওরা আমাদের প্রেশার ক্রিয়েট করে রাখতে বলছে ওই রোহিঙ্গাদেরকে। বাট the other alarming thing I was discussing with our general, যে রোহিঙ্গাদেরকে এক্সপ্লয়েট করা হয় যখন পলিটিক্যালি, বিকজ ওই বেলটা ইয়াবার জন্য এখন খুব ফেমাস, স্মাগলিং এর জন্য টেকনাফ অ্যান্ড উখিয়া বেল্ট ইজ ভেরি ফেমাস। সো ওইটা একটা কনসার্ন ন্যাশনাল সভারেনিটির জন্য। স্যার যেটা বলেছেন সনাতনী চিন্তা, আমি বিনয়ের সাথে একটু ডিফার করতে চাই স্যারের সাথে, যে সনাতনী চিন্তা আমার সভারেনিটির ইস্যুতে there is no compromise, but connectivity ইস্যুতে yes we can talk with our neighbors. আমাদের কিন্তু ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে ট্রেড কনফ্লিক্ট অনেক, স্পেশালি উইথ ইন্ডিয়া। লুকিস স্যার একটা কথা বলেছিলেন যে টিল চায়না আমাদের যদি একটা রাস্তা হয় ভালো হতো আমার মনে হয়। ট্রানজিটের কথা আমি এখানে আনতে চাচ্ছি না, কারণ অনেক লেন্দি একটা ইস্যু। আর এই সব কিছুতেই আমাদের নেইবার রাষ্ট্রকে আমরা উই হ্যাভ টু স্যালুট, যে ওদের ন্যাশনাল কনসেনসাস আছে। যেমন দেবযানীর ইস্যুতে হোল ইন্ডিয়া স্টুড এগেইনস্ট ফর দেবযানী। মানে আমাদের এখানে দেখেন আজকে একটা পলিসি হচ্ছে, আওয়ামী লীগ এসছে, ওদের একটা লং টার্ম ভিশন নিয়ে একটা করছে, পরের দিন এসে স্যার ওইটা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ ডিসরেসপেক্টিং জিয়া, শেখ মুজিব এন্ড আদার লিডার্স। এটা দিস ইজ নট গুড। আর এটার সাথে একটা অপ্রাসঙ্গিক ইস্যু যদি আনতে পারি, 25শে ফেব্রুয়ারি, আপনি কি আমাকে সুযোগ দেবেন? আমরা পরে আবার এটা নিয়ে কথা বলবো। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমি জেনারেল রশিদের কাছে জানতে চাইছিলাম, এবং প্রায় একই প্রশ্ন নিয়ে আসলে কথা বলেছেন মেজর ফেরদৌস, যে বিমস্টেকের তৃতীয় সম্মেলন যে মায়ানমারে শেষ হলো, এই ধরনের আঞ্চলিক সম্মেলন আসলে আমাদের দেশগুলির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কোনো প্রভাব বিস্তার করতে পারছে কিনা বা রাখতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে। গুরুত্ব তো নিশ্চয়ই খানিকটা আছে। প্রেক্ষাপট হচ্ছে যে আজকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে সারা পৃথিবীতেই কিন্তু বিভিন্ন এলাকার যে রাষ্ট্রগুলো আছে তারা নিজেদের মধ্যে জোটবদ্ধভাবে তাদের যে সিনার্জিসগুলো আছে সেটাকে তারা এক্সপ্লোর করার জন্য চেষ্টা করছে এবং পরস্পরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে এক ধরনের অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে। তাদের নিজস্ব সম্পদ যেগুলো আছে সেগুলোর
সর্বোত্তম ব্যবহারের জন্য চেষ্টা করছে। তো সেই দিক থেকে এক ধরনের উপযোগিতা, ইতিবাচক উপযোগিতা আছে। আপনার প্রশ্নের দ্বিতীয় যে অংশটা, সেটা নিয়ে কথা বলা যায় যে এগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কতটা প্রভাব বিস্তার করে। একেবারে করে না সেটা বলা যাবে না, আবার একদম পুরোপুরি করে সেটাও বলবো না। যেমন ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেছেন বলেই কিন্তু তিনি মিয়ানমারের নেতৃবৃন্দের সাথে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন। ফলাফল কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমি গতকাল এবং গত পরশু কলকাতায় ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার এর মধ্যে সহযোগিতার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি আছে এটা নিয়ে আমরা একটা আলোচনায় অংশ নিয়েছিলাম। মিয়ানমারের স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের সিনিয়র কর্মকর্তারা ছিলেন। তাদের মধ্যে এখনও তারা যেটা ধারণাটা পেলাম যে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা এটাকে ইলিগাল ইমিগ্রেশন হিসাবে দেখতে চাচ্ছে। এটা তাদের জাতিগত যে মিয়ানমারের সমস্যাটা আছে সেদিকে তারা সেটা নিয়ে কিন্তু তারা মনোযোগী হতে চাচ্ছে না। এবং সেখানে আমরা আমাদের যেটা বক্তব্য আমরা বলেছি, কাজে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যেটা আমাদের বক্তব্যে আমরা জোরালোভাবেই সেটা পুনরুত্থাপন করতে থাকবো এবং এটার দ্রুত সমাধানের জন্য আমরা চাপ দিতে থাকবো। কিন্তু এটা মনে রাখা দরকার যে এই ইস্যুটার সাথে কিন্তু মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং আমরা এটাও শুনেছি যে এই মাস থেকে তারা আবার একটা সেন্সাসও করবেন, এবং যদি রোহিঙ্গাদেরকে এই সেন্সাসের মধ্যে কোনো ধরনের নাগরিকত্বের সুযোগ না দেয়া হয় তাহলে কিন্তু এই জিনিসটা আরও বেশি জটিল আকার ধারণ করবে, এবং বাংলাদেশের জন্য এটা স্পিল ওভার এফেক্টটা কিন্তু আমরা পাচ্ছি। জেনারেল রশিদ 5টি বিষয়ে ঐক্যমত্যের কথা বলছিলেন, যার মধ্যে কানেক্টিভিটি সহ আরো কিছু বিষয়বস্তু আছে যে বিমস্টেক সম্মেলনে একমত হয়েছে। এটা বিমস্টেকের তৃতীয় সম্মেলন। আমরা এর আগের যে 2টি সম্মেলন হয়েছে তাতেও একই ধরনের বিষয়গুলিতে একমত হতে দেখি। সম্মেলনটা শেষ হলে এর কোনো কার্যকারিতা দেখি না আর কি, সাদা চোখে। এটি আপনি কিভাবে? একমত না, এটা সাইনার্জি অফ দ্য রিজিয়ন। আপনি সাইনার্জি অফ দ্য রিজিয়ন বলবেন, আমি সাদা চোখে বলবো, শুধু সাংবাদিকদের বুঝ দেওয়ার জন্য আপনার একটা কথার কথা বলছেন, সেটাই একটু মানে। ধন্যবাদ আপনাকে। জেনারেল রশিদ যেটা বলেছেন যে 5টি বিষয়, এখানে 23টা প্যারাগ্রাফ নিয়ে তারা অপারেটিভ প্যারাগ্রাফ, অর্থাৎ তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেখানে কোনো কোনো বিষয় এগ্রি করেছেন, কোনো বিষয়ে তারা মতৈক্যের দিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়েছেন। আপনি যেটা বলেছেন, আমরা যদি আমাদের এই দিকে দেখি আর একটু পশ্চিমে আমাদের সার্কের অবস্থাটা দেখি, তাহলেও মানে এক সার্ক থেকে কিছু শিক্ষা কিন্তু আমরা নিতে পারি। এবং এই আপনার কথার মধ্যে জবাবটা আছে যে 1997 সাল থেকে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি। তার মধ্যে মাত্র 3টা সামিট আমরা করতে পারলাম বিমস্টেকের, এবং সেখানেও কংক্রিট একটা প্রস্তাব ছাড়া যে 2014 সালের মধ্যে ট্রেড ফ্যাসিলিটেশন কমিটি যেটা আছে তারা তাদের কাজটা গুডসের মানে বাণিজ্যের পণ্য বাণিজ্যের বিষয়টাতে তারা মোটামুটি একটা কনক্লুসিভ লেভেলে আসবে, এইটুকুই কংক্রিট ফলাফল আছে। এর বাইরে বাকিগুলো কিন্তু সবই আমরা ঐক্যমতে আছি, চেষ্টা করব, আশা করছি, সবাইকে আহ্বান করছি, ওই পর্যায়ে আমরা থাকছি। আমার মনে হয় যে জেনারেল রশিদ নিশ্চয়ই নিয়ে আরো কিছু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, বিরতির পর এই বিষয়ের সঙ্গে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই যে মিয়ানমারের সাথে সমুদ্র জয়, আমরা আমাদের সরকারকে মানে গত সরকারকে এরকম বলতে শুনেছি যে আমরা আসলে সমুদ্র জয় করে ফিরলাম, সমুদ্র সীমাতে আমরা বিরাট একটা অর্জন করেছি, এবং এই বছরই ভারতের সাথে সেই বিরোধেরও নিষ্পত্তি হওয়ার কথা আছে। আমরা সেই সমুদ্র সীমার বিরোধ জয় করে, নিষ্পত্তি করে বা সমুদ্র জয় করে আমরা আসলে এখনকার পর্যন্ত অর্জন কি সেটা যদি আমাদেরকে একটু বলেন বাংলা ভাষায়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জেনারেল রশিদ, আপনার কাছে জানতে চাইছিলাম যে সমুদ্র বিজয় এবং আসলে আমরা কি পেলাম, এই বছরের মধ্যে ভারতের সঙ্গে সমুদ্র সীমার বিরোধের নিষ্পত্তির একটি ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, আপনি এই ব্যাপারে কতটা আশাবাদী? প্রথমে ভারতের সাথে নিষ্পত্তির ব্যাপারটা আর আমাদের হাতে নেই, ভারতের হাতে নেই। তো এটি যে যেমন মিয়ানমারে আমরা আন্তর্জাতিক আদালত থেকে যে রায় পেয়েছি, সে রায়টা আমাদের পক্ষে এসেছিল শুধু ছোট দুটো প্রিন্সিপালের ভিত্তিতে, যে সমুদ্র সীমা যেটা আপনি ইকোনমিক ইইজেড যেটা বলে ইকোনমিক এক্সক্লুসিভ জোন, এটি হচ্ছে আপনার ভূমি থেকে সরাসরি ডাউন বিলো যাবেন ইকুয়াল ডিস্টেন্স। কিন্তু আমাদের এখানে হচ্ছে যে মিয়ানমারের যে সীমানাটা এটি হচ্ছে একটু অ্যাঙ্গেলে, ভারতের সীমানা আমরা যেহেতু ভেতরে বাংলাদেশে, যদি আপনি মনে করেন বাংলাদেশের বে বাংলার ম্যাপটা, এই কোনা থাকার জন্য তারা যদি সরাসরি তাদের ওই
সীমানাটা টানে, তারা দুপাশ থেকে টানলে বাংলাদেশ ইজ বেসিক্যালি একটা ল্যান্ডলকড কথা আছে, বাংলাদেশ হয়ে যাবে সি লকড কান্ট্রি। তো সেখানে বাংলাদেশের দাবি ছিল যে এটা ইকুয়াল ডিস্টেন্স, আমরা এটা ফলো করব না, আমরা করব অন ইকুইটি বেসিস। তো ইকুইটি বেসিসে যে একটা প্রপোর্শন হিসাবে আমার যে এরিয়া আছে সেটার ভিত্তিতে। তো এটির ভিতরে মতদ্বৈততা সৃষ্টি হওয়ার কারণে আমরা আমাদের ওই প্রিন্সিপালে আমরা জয়লাভ করেছি। আমরা আশা করি যে এই প্রেসিডেন্সে জয়লাভ করলে ভারতের সাথে জয়লাভ করব, তাহলে বাংলাদেশের সীমানাটা সোজা বাংলাদেশ যেটা বেল্ট আছে সেখান থেকে চলে যাবে। তাহলে যে এলাকাটা আমরা পাচ্ছি তাহলে এটি হচ্ছে আমাদের এলাকা হচ্ছে, এবং এটিতে যে সম্পদ আছে, আপনি এখন মৎস্য সম্পদ থেকে শুরু করে মিনারেলস যাই কিছু থাক, সেটির আহরণ করার অধিকার বা মালিক হচ্ছে বাংলাদেশ। তো সেক্ষেত্রে মিয়ানমারের সাথে আমরা যেটা পেয়েছি সেটি একটি ব্যাপক এলাকা, আমার কাছে এই মুহূর্তে ঠিক পরিমাণটা মনে নেই। তো এই ব্যাপক এলাকাতে আমরা এখন সম্পদ আহরণ করতে পারবো। সেটি আমাদের, সেটি তো মিয়ানমারের সাথে সেই বিরোধটা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরপরই করার কথা ছিল, যার জন্য আমরা সেই জয় উৎসব করলাম। কিন্তু সেইখানে আমরা কতটুকু, সেখানে আমাদের এখানে তো ব্লক করা হয়েছে সমুদ্রে, পার্টিকুলারলি এনার্জি আহরণ করার জন্য। সেটা তো ম্যাপে ব্লক করাই যায়। ম্যাপে ব্লক, এই ব্লকগুলোকে বিভিন্ন ম্যাপের ব্লকে তো আপনি গ্যাস পাবেন না, শেয়ারিং এ যাচ্ছি না, গ্যাস তো আর আপনাকে কেউ হাতে করে দেবে না। ইউ হ্যাভ টু ড্রিল, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কোথায় আছে। সেরকম কোনো কিছু হয় না, যা কিছু কাগজে কলমে। কেন হয়নি? কাগজে কলমে অলরেডি এই মাসের শেষের দিকে তো আমরা একটা সাইনিং দেখলাম, 2 blocks were signed with ইন্ডিয়ান কোম্পানি, আর এর আগে অনেকগুলো ব্লক স্বাক্ষর করা আছে। যে তারা যে ব্লকটা, সেই ব্লকটা অবশ্য আমরা যে ব্লকগুলি আগে আমাদের এক্সিস্ট করতো, সেই ব্লকগুলিকে আমরা নতুন করে সেই ম্যাপের কারণে আমরা নতুন করে বিভিন্ন নাম দিয়েছি। ধরা যাক যেটা ক ব্লক ছিল সেটা একটা খ প্লাস ব্লক হয়েছে। আপনার হিসাবটা ঠিক ওইভাবে হচ্ছে না। এখন যে ব্লক করা আছে সেই ব্লকটা হচ্ছে, ব্লক সাইন করেছি সেই দুটো ব্লকের দুটো তো আছেই, এই দুটো তো ইম্পর্টেন্ট। আমি সেই জন্য এটা নিয়ে প্রসঙ্গে কথা বলছি যে দুটি ব্লক আমরা সাইন করেছি সেটা কিন্তু মায়ানমারের সাথে যে বিরোধ নিষ্পত্তি হয়েছে যে এলাকাটা, সেই এলাকাটার উপর প্রভাব, মানে না, এটা হলো আমাদের কোস্টাল বেল্ট। আমি বলছি যে সবগুলো করা হয়েছে, সে করার ফলে এখন এখানে আমাদের অধিকার নিশ্চিত হয়েছে। এখন এক্সপ্লোরিং করার ক্যাপাসিটিটা আপনি কিভাবে করবেন, এখানে অনেক ধরনের প্রসেস আছে, সেগুলো থেকে আপনাকে শেষ করতে হবে। কিন্তু আমাদের যে বিষয়টি নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে ওই সম্পদটা আমি আহরণ করি বা না করি সেটি বাংলাদেশের বিষয়। তো এই যে অধিকারটা আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে, এটিকেই আপনাকে বলতে হবে যে আমরা সমুদ্র জয় করেছি। এখন আমরা করছি না কেন, এটার জন্য আবার আরেকটি টক শো লাগবে, আমরা ওইদিকে যেতে চাচ্ছি না, কিন্তু আমার অধিকারটা আমি পেয়েছি। মেজর ফেরদৌস, আপনি এই বিষয়ে কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন, অথবা আমাদের একটি আমাদের প্রশ্ন ছিল যে 10ম সংসদে নতুন সরকার ক্ষমতা আসার পর আমাদের সরকার বিরোধী প্রধান রাজনৈতিক জোট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক ধরনের হুমকি দেখছেন, এর কতটা রাজনৈতিক বলে আপনি মনে করেন? মানে এর মধ্যে কি কোনো সারবস্তু আপনি দেখেন? প্রতিবেশীগুলি কি মাথায় রেখে নিশ্চয়ই তারা এরকম বক্তব্য দিচ্ছে? থ্যাংক ইউ। আপনার পড়শি যদি আপন হতো, আমি এখানে দেখছিলাম ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডারে ফুল অফ বারবেড ওয়্যার, স্যার। তো আবার আমরা দেখি জেনারেল রশিদ বললেন যে ইউরোপের বর্ডার্স, আমি ওখানে ফেসবুকে বা গুগলে দেখি দের ইজ নো বারবেড ওয়্যার। তো এটাই আসলে বোঝা যায় হোয়াট টাইপ অফ রিলেশন উই হ্যাভ উইথ আওয়ার নেইবার্স। আর ইউরোপেও বার্বড ওয়্যার আসে, কিন্তু আপনি এই কয়দিন আগ পর্যন্ত ইস্ট ইউরোপিয়ান লোকেরা খুব সহজে যে এখানে আসতে পেরেছে তা না, এখনো পোল্যান্ডের লোকরা খুব সহজে ইচ্ছা করলে আসতে পারে না। উই হ্যাভ এ 70% বর্ডার ইজ ফেন্সড। হ্যাঁ, তবে বাংলাদেশের একটি জিনিস বুঝতে হবে যে ভারতের একটা পলিটিক্যাল ইস্যু হয়েছে। আমি জাস্ট কয়দিন আগে ঘুরে আসলাম, সেখানের আভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে একটি ইস্যু উঠেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের থেকে নাকি ভারতে ইকোনমিক রিজনে মাইগ্রেশন হচ্ছে, যেটাকে তারা মনে করছে ডেমোগ্রাফিক ইনভেশন, এবং এটি তাদের মেজর পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে চলে আসবে। এটিও কিছু কিছু পলিটিক্যাল লিডার আমাদেরকে বললেন। দিল্লি, বোম্বে এসব এলাকাতে তারা বাংলাদেশিদের ইলিগাল ইমিগ্রেন্টসটা একটা ইন্টারনাল পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। এখন এই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে যে আসলেই, যদিও আমরা বলেছি যে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন, যে প্রসপারিটি আমরা দেখছি এভারেজ 6+ গ্রোথ, এবং আমাদের এখানে এমন কোনো দুরবস্থা নাই যে আমাদের লোক হু হু করে চলে যাবে।
তারপরে ও যেটা বললো যে 70% ইজ ফেজড, এখানে এটিকে ভেদ করে হয়তো একটি দুটো লোক যেতে পারে কিন্তু এত লোক যেতে পারে না। তাহলে এই ইস্যুটা এত বড় কেন হচ্ছে ভারতে? তো তাদের রাজনীতিবিদ বিরোধী এবং কংগ্রেস এবং বিজেপি সবার সাথে আলাপ করার পরে তারা এটাকে মানতে পারছে না আমাদের কথাটাকে। তো এখানে আমার মনে হয় একটা বড় একটা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভের দরকার, যেখানে হয়তো কিছু আমাদের যেতে পারে, সেটা আমি না বলছি না, কিন্তু এটা কি একটা মেজর ইস্যু হিসেবে এখন আমাদের পলিটিক্যাল রিলেশনের ভেতরে এটা আনা হয়েছে। আমরা এই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন আছে। ঠিক সিমিলারলি আমি বলছি যে এই রোহিঙ্গা নিয়ে কিন্তু একই জিনিস উঠেছে। তো দুটো জায়গায় কিন্তু বাংলাদেশি পপুলেশন এখন দুটো আপন দেশ, যেটা আপনি বলছেন নেইবার, তাদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে এখানে একটি ড্রাইভ আমাদেরকে দিতেই হবে আমি মনে করি। আমরা মেজর ফেরদৌস, আপনি বলছিলেন। আমি বলছিলাম আমাদের বড় একটা প্রতিবেশী ভারত, কিন্তু আমরা তাদের কাছ থেকে মানে ইটস ভেরি স্যাড, ফেলানির ঝুলে থাকা অনেক কিছু দেখি বা বর্ডার কিলিং দেখি। ইভেন ডিজি লেভেলে যখন বিডিআর বিএসএফ এর বিজিবি বাংলা বর্ডার গার্ডস বাংলাদেশ মিটিং হয়, ওর পরদিনে যখন এশিওর করা হয় there will not be any killing, তারপরে হয় তখন ইন দ্যাট কেস পলিটিক্যাল পার্টিজ যারা বলছেন, আপনি যে প্রশ্নটা এনেছেন যে এখন তো অপোজিশন বলা যাবে না, 19 পার্টি ইফ আই এম নট রং, দে আর কনসার্ন, ওয়েল ইট ইজ লেজিটিমেট, মানে আই এম টেলিং অ্যাজ এ সিটিজেন বিকজ ইট ইজ অল ম্যাটার অফ ট্রাস্ট। আরেকটা ইস্যু ইজ লাইক রোহিঙ্গারা মুসলমান বলেই হয়তো হিউম্যান রাইটস কমিশন হয়তো বলে যাচ্ছে, রিপোর্ট দিয়ে যাচ্ছে, বাট ইন্টারন্যাশনালি কিছু হচ্ছে না। আমি এখানে একটা ভারতীয় একজন রাজনীতিবিদের কথা কোট করতে চাই, যে লাইক উনি প্রবাবলি কিছুদিন আগে নরেন্দ্র মোদী উনি বলেছিলেন যে বাংলাদেশে মাইনরিটিজের ইলেকশনের পরেই ইস্যুটা উঠে আসে, মানে কেন উঠে আসে, কি কারণে উঠে আসে, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। তো তখন মাইনরিটি ইস্যুতে যখন ওনারা বলেন যে ভারতের আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাপোর্ট দেওয়ার কথা, তখন আমার কষ্ট লাগে যে একই কথা যদি রোহিঙ্গাদের ক্ষেত্রে বলতেন তখন জিনিসটা ইকুয়াল হতো। এটা একটা খুবই ভালো প্রসঙ্গ বলেছেন। আমরা যদি এই প্রসঙ্গে, আপনি এর আগে বলেছিলেন যে রোহিঙ্গাদের ব্যাপারে আবার একটা ইয়াবা এর কথাও আছে, দুটি বিষয় যদি বলতেন। ইয়াবা ফেন্সিডিলের মতো মাদক প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে আসে, এবং এর উৎপাদন আমরা দেখি যে খুবই মানে বর্ডারের খুব কাছাকাছি জায়গায় এর উৎপাদন কেন্দ্রগুলো অবস্থিত। উৎপাদন ও পাচার প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর আচরণও খুব সন্দেহজনক। তো এই ক্ষেত্রে আমাদের কি করার আছে বা আমরা কি করছি আসলে? এটা আসলে ন্যাশনাল অ্যাওয়ারনেসের ব্যাপার। কারণ আমার ছেলে যদি ইয়াবা খায় বা ফেন্সিডিল খায়, আমি বলি যে ফেন্সিডিল আক্রান্ত বিবেক আমাদের। কারণ আমার পাশে কেউ মরে থাকলে আমি এখন তাকাই না। আগে খবরে দেখতাম যে কেউ মরে গেলে আমরা করে উঠতাম, কিন্তু এখন ওই বিবেকটা বোধহয় মরে গেছে। বাট আপনি যে কথাটা বললেন, ইটস ভেরি অ্যালার্মিং। ইয়াবা অ্যান্ড ফেন্সিডিল ইজ রিলেটেড উইথ আ বিগ ইকোনমিক ট্রানজাকশন, ইফ আই মে অ্যাড। এটার একটা বড় বাণিজ্য হয় উভয় দেশের জন্য, এবং মাফিয়াজ আর অ্যাক্টিভ হিয়ার। সো এখানে গভর্নমেন্ট একটু স্ট্রং হলে, কন্ট্রোল করলে চেক দেওয়া যাবে, বাট বন্ধ করা ইটস রিয়েলি ডিফিকাল্ট। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি কি মনে করেন যে ইয়াবা ফেন্সিডিলের মতো বিষয়গুলি যে আমরা প্রতিবেশী কর্তৃক, মানে আমরা যেটা বলবো যে উৎপাদন ও পাচার প্রতিরোধে আমাদের প্রতিবেশীদের আচরণ অনেকটা সন্দেহজনক? মনে হয় যে তাদের কারখানাগুলি আমাদের গ্রাহকদের উদ্দেশ্য করে বানানো, এরকম অনেক সময় মনে হতে পারে। এটার ক্ষেত্রে বাংলাদেশ সরকার আসলে কি করা উচিত বা কি করছে? বাংলাদেশ সরকারের দিক থেকে এই প্রসঙ্গগুলো কিন্তু উত্থাপন করা হয় এবং চেষ্টা করা হচ্ছে যে মিয়ানমার বা ভারত বলুন, তাদের সরকার যাতে এই ধরনের কাজের সাথে তাদের অঞ্চলে বা তাদের এলাকাতে যারা সংশ্লিষ্ট আছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা বা যেটা প্রযোজ্য ব্যবস্থা সেটা নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যে উদ্যোগ হয়নি তা না, তবে যেটা হচ্ছে একটু আগে যে ফেরদৌস যেটা বললেন, যেটা একটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার তৈরি হয়, এর একটা নিজস্ব মার্কেট তৈরি হয়। আমরা আছে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যে কথা বলছি, আমরা যেমন মানে ফর্মাল মার্কেটে যেমন অ্যাক্সেস বাড়ছে, এই ইনফর্মাল মার্কেটেরও কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। এবং আরও একটা যেটা আপনি রোহিঙ্গাদের প্রসঙ্গ বললেন, রোহিঙ্গাদের নিয়ে তো আমরা ল অ্যান্ড অর্ডার, ড্রাগ ট্রাফিকিং এগুলোর মধ্যেও তাদের বিভিন্ন ধরনের সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। এখন কথা হলো যে এই জনগোষ্ঠী যারা
এক ধরনের বলতে পারেন রাষ্ট্রহীন অবস্থার মধ্যে পৌঁছে যাচ্ছে, তাদের কিন্তু আপনাকে এখনকার প্রেক্ষাপটে এই ধরনের অবস্থা কিন্তু যে কোনো রাষ্ট্রের জন্য বিপজ্জনক। মিয়ানমার যদি মনে করে থাকে যে তাদেরকে ঠেলে দিলেই তারা মিয়ানমারের অবস্থা থেকে বা মিয়ানমার তাদের থেকে মুক্তি পেল, বাংলাদেশ এসে গেলেই আমরাও তাদের ঝামেলাটা আমাদের ঘাড়ে আসলো, এটা কিন্তু ঠিক না। এবং এই ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এবং রোহিঙ্গা ইস্যুটা আমাদের ঝামেলাটা আমাদের ঘাড়ে আসলো, এটা কিন্তু ঠিক না। এবং এই ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এবং রোহিঙ্গা ইস্যুটা আমরা বলছি, কিন্তু আপনি যদি মিয়ানমারের ভেতরে খেয়াল করেন, রোহিঙ্গার বাইরেও কিন্তু সমস্যা, জাতিগত সমস্যা তাদের আছে, এথনিক প্রবলেমস আছে। 115টা এথনিক গ্রুপ মিয়ানমারে আছে এবং তার মধ্যে এখনো 16-17টা ইনসার্জেন্সি চলেছে, 11টার সাথে তারা সিজ ফায়ার করেছে, কোনো সেটেলমেন্ট কিন্তু এখনো হয়নি। এবং যুদ্ধ বা সিজ ফায়ার নাই এমন ইনসার্জেন্সি কিন্তু এখনো আছে। কাজেই এই বিষয়গুলো বেশ বিস্তৃত এবং আমরা যেভাবে সম্ভব ভারত এবং মিয়ানমারের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা উত্থাপন করে যেতে হবে এবং তাদেরকে এনকারেজ করতে হবে তারা যেন তাদের সীমান্তের মধ্যে ব্যবস্থা নেয়। এবং একইভাবে আপনি মনে রাখবেন, এগুলো যে পাচার হয় আমাদের দেশের লোকজনের সংশ্লিষ্টতাও কিন্তু আছে। সেক্ষেত্রে আমাদের দিক থেকেও জনসচেতনতা বৃদ্ধি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স যেগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত। আমরা একটা বিরতি নিচ্ছি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। বিরতির পর আমরা আপনার কাছেই ফিরে আসবো একটা অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে ভারত যখন স্পষ্ট করে দিয়েছে যে একরকম স্পষ্ট করছে যে তিস্তা চুক্তি তারা করছে না, এটা একদম প্রায় নিশ্চিতই করে বলছে, তখন আমাদের বাণিজ্য মন্ত্রী ট্রানজিট বিষয়ে নমনীয় বক্তব্য দিলেন। আমি যদি বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদকে কোট করি, সেটি অনেকটা এরকম যে ট্রানজিট করিডোর নিয়ে আমাদের এক ধরনের মাইন্ডসেট আছে, সেটা পরিবর্তন করতে হবে। তো আগের মেয়াদে তিস্তা চুক্তি না হয় বাংলাদেশ ট্রানজিটের চুক্তি থেকে বিরত ছিল, আমাদের দর কষাকষি অন্যতম হাতিয়ার এই ট্রানজিট, এখন আমরা এই নমনীয়তা কেন দেখাচ্ছি? আপনি যদি এই বিষয়ে আপনাদের বিশ্লেষণটা বলতেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশের জেনারেল রশিদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমরা বিরতির আগে আসলে অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কাছে জানতে চেয়েছিলাম যে এই ট্রানজিট করিডোর নিয়ে আমাদের মাইন্ডসেট পরিবর্তনের কথা বলে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ কি আমাদের একটু নমনীয় অবস্থানের কথা জানালেন, যেখানে প্রায় আমরা নিশ্চিত, যদিও জেনারেল রশিদ বলছিলেন যে এটি নিশ্চিত হওয়া এই মুহূর্তেই ঠিক হবে না, যে আমরা প্রায় নিশ্চিত যে ভারত তিস্তা চুক্তির ব্যাপারে একরকম না করে দিয়েছে। কারণ মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পার্শ্ব বৈঠকে মিয়ানমারে বলেই দিয়েছেন যে তিস্তা চুক্তি সম্পাদন কঠিন বিষয়। কঠিন সেটা তিনি তার প্রেক্ষাপট থেকে বলেছেন, কিন্তু মানে আপনি যেভাবে এটাকে ইন্টারপ্রেট করছেন আমি একটু দ্বিমত করতে চাই যে ভারত এই চুক্তি করবে না সে কথা কিন্তু বলেনি কখনোই। তবে ডিফিকাল্টিটা আছে, এটা তো আমরা নিজেরও দেখতে পাচ্ছি যে তাদের আভ্যন্তরীণ রাজনীতির এক ধরনের জটিলতার মধ্যে আটকে গেছে এবং যা মনে হচ্ছে যে ভারতের নির্বাচনের আগে এই তিস্তার চুক্তি সম্পাদনের সম্ভাবনাটা কম, নির্বাচনী ফলাফলের পরে হয়তো ভারতে এক ধরনের যে পরিবর্তন মনে হচ্ছে আসবে, তখন হয়তো আমরা আশা করতে পারি। তবে আমার ধারণা যে ভারতের রাজনীতি চরিত্র একটুখানি যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে হয়তো আমরা একটা ইতিবাচক ফলাফল পেতে পারি। আমি আশাহত হতে চাই না। কিন্তু এই সময়ে কি বাণিজ্য মন্ত্রী যে বললেন যে ট্রানজিট করিডোর নিয়ে আমাদের মাইন্ডসেটের পরিবর্তনের কথা, সেটা কি আপনি যৌক্তিক মনে করেন? আপনার এই স্টেটমেন্টটা কি একটু দুর্বল মনে হয়, নাকি মনে ঠিকই আছে আমাদের মাইন্ডসেটটা আসলেই পরিবর্তন করা দরকার? আমাদের মাইন্ডসেট না, সবারই মাইন্ডসেট দরকার। কারণ আমরা যখন কানেক্টিভিটির কথা বলছি তখন কিন্তু শুধু বাংলাদেশের মাইন্ডসেট চেঞ্জ করলে তো হবে না, সংশ্লিষ্ট অন্যান্য সকলেরও মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তার কারণটা হলো যে কানেক্টিভিটি বৃহত্তর প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে কিন্তু কানেক্টিভিটি শুধু ভারতের সাথে ট্রানজিট নয়, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কানেক্টিভিটি হতে গেলে আপনার এই উদীয়মান এশীয় যে শক্তিগুলো আছে সবগুলো শক্তির সাথে কিন্তু আমাদের কানেক্টিভিটি প্রয়োজন। সেখানে ভারতের সাথে আমাদের প্রয়োজন, চীনের সাথেও প্রয়োজন, দক্ষিণ পূর্ব এশিয়াতে যে আসিয়ান আছে তাদের সাথে আমাদের প্রয়োজন। কাজেই আমাকে যদি বলেন যে কানেক্টিভিটিটা দেখতে, তাহলে আমি বড় প্রেক্ষাপটেই দেখব, আমি শুধু ভারতের প্রেক্ষাপটে দেখব না। ভারতের সাথে ট্রানজিটটা হতে পারে আমার, কিন্তু আমি তার বিনিময়ে চাইবো যে ভারতের মতো আরেক শক্তি, অর্থনৈতিক শক্তি চীন, তার সাথে আমি সংশ্লিষ্ট হই। এবং এই ব্যাপারে কিন্তু ভারত চীনেরও এক ধরনের সম্মতি তৈরি হয়েছে। BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার যে ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, যে কুনমিং থেকে ক্যালকাটা পর্যন্ত যে করিডোরটার কথা বলা হচ্ছে, আমরা চাই
সে করিডোরটা দ্রুত বাস্তবায়িত হোক। তো কাজেই সেক্ষেত্রে আপনি যে কানেক্টিভিটি কথাটা যদি বলা হয় তাহলে আমি এটাকে বড় প্রেক্ষাপটে দেখতে চাই, এবং সেই দিক থেকে সেই বিবেচনাটা মাথায় রেখে যদি মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় বলে থাকেন তাহলে তো আমি সেটাকে ইতিবাচকভাবে দেখব। জেনারেল রশিদ, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি ওনার সাথে একমত। আমাদের বুঝতে হবে একটা যে কানেক্টিভিটি যেটা গ্রেটার পার্সপেক্টিভে হচ্ছে, এখানে একটি ঝুঁকিও আছে। সেই ঝুঁকিটা হলো যে বাংলাদেশ যদি এই কানেক্টিভিটির সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে বাংলাদেশকে বাইপাস করে এই কানেক্টিভিটিটা হয়ে যাবে, যেমন করে হয়েছিল আমাদের ওই কেবল, সাবমেরিন কেবল। তো আমাদেরকে এটা ধরতে হবে সেই সনাতনী চিন্তা নিয়ে যে কানেক্টিভিটির সাথে ট্রানজিট এটি হলো দ্বিপাক্ষিক বিষয়। কানেক্টিভিটি ইজ এ গ্রেটার। এখানে না হলে আপনি যদি এখনকার যে তাদের যে পরিকল্পনাগুলো দেখেন, যে রেল লাইন যেটা কুনমিং থেকে বার্মাতে মিয়ানমারে আসছে, ইন্ডিয়া কিন্তু একটা নেগোসিয়েশন ইতিমধ্যে করে ফেলেছে যে তার নর্থ ইস্টে এটার এক্সটেনশন করে নিয়ে আসার জন্য। এখন এটি যদি বাংলাদেশকে বাইপাস করে ডেভেলপ করে যায়, কিন্তু আমরা তখন এই যে রিজিওনাল যে ইকোনমিক যে করিডোরটা তৈরি হচ্ছে আমরা কিন্তু সাইড লাইন হয়ে যাব। তারপরে ওইটার ভিতরে ঢুকতে গেলে যে পরিমাণ কস্ট এবং যে পরিমাণ এফর্ট দিতে হবে সেখানে কিন্তু আমরা পিছিয়ে যাব অনেক থেকে। আমি যেটা বলছি, উনি যেটা বললেন দ্য BCIM করিডোর অ্যান্ড বিমস্টেক, এখানে আপনি দেখেন 1.5 মিলিয়ন বাস করছে মানুষ। এই মানুষের চাহিদা, এই মানুষের ডেভেলপমেন্ট এবং এই কানেক্টিভিটি হলে ডিপ সি পোর্ট ইন বাংলাদেশ, আমাদের পোর্টের ইউজ এখানে শুধু ভারতের সাথে না, এটা সব দেশের সাথে চিন্তা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যে বেনিফিট পাবো সে বেনিফিটটা আমার মনে হয় এটি আমাদের কিছুটা, আমার কাছে মনে হয় আমার চিন্তা শক্তির বাইরে। যারা ইকোনমিটাকে ভালো করে বুঝতে পারেন তারা এই বেনিফিটটাকে আরো বেশি করে রিড করতে পারে। তা আমরা যারা আরো এটিকে কিন্তু অতি সহজেই আপনি এই বেনিফিটটা রিড করার যে আপনার যে প্রজ্ঞা, আপনার যে ভিশন, সেটি কিন্তু আমরা সহজেই অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি। সেই ব্যর্থতার ভেতরে যাতে বাংলাদেশ না পড়ে যায় সেদিকে আমার মনে হয় যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশের জনগণকেও ওই সেই চেতনাটা সৃষ্টি করতে হবে যে আমরা বিশ্বের সাথে থাকতে চাই, এককভাবে আলাদাভাবে না। মেজর আহমেদ ফেরদৌস, আপনি কি মনে করেন যে এই ট্রানজিট করিডোর এবং তিস্তা চুক্তির মধ্যে যে আমাদের ভারত এবং আমাদের সাথে সম্পর্ক, আপনার বিশ্লেষণটা কি? কানেক্টিভিটি নিয়ে কিছু বলতে পারি? জি প্লিজ বল। কানেক্টিভিটি, দুজন ওনারা স্যাররা যেটা বললেন, আই এগ্রি উইথ দ্যাট, বাট কানেক্টিভিটি হ্যাজ টু বি লাইক ফ্রম বাংলাদেশ টু চায়না। আই ফুললি সাপোর্ট স্যার যেটা বলেছেন, বিকজ চায়না ইজ এ গ্লোবাল পাওয়ার নাও, ইকোনমিক পাওয়ার, ইমার্জিং পাওয়ার। আর ট্রানজিটের ইস্যুটায় আমি একজন নাগরিক হিসেবে বলবো ইট হ্যাজ টু বি উইন উইন, বিকজ আপনি যদি আমাদের ম্যাপ দেখেন, রংপুরের ওই দিক দিয়ে অল্প কিছু ডিস্টেন্স গেলেই কিন্তু উই ক্যান গো টু ভুটান, রাইট স্যার? 15 or 20 কিলোমিটার। বাট আমার ভুটান, দে ডোন্ট হ্যাভ এ সি পোর্ট। নেপালের সাথে আমাদের কানেক্টিভিটি ট্রানজিটের মাধ্যমে এটা দর কষাকষি করা যেত বা এখনো যায়। আমাদের বাণিজ্য মন্ত্রী উনি acceptable to oppositions as well, আমার যতটুকু জানি, আমি রাজনীতি অতটা বুঝি না, বাট এই জায়গাটায় উই শুড বি বাংলাদেশ ন্যাশনাল পার্টি অ্যান্ড বাংলাদেশ আওয়ামী লীগ অ্যান্ড আদার পার্টিজ অন ন্যাশনাল ইস্যুস, দে শুড বি একটা কনসেনসাস থাকা উচিত। আরেকটা ইস্যু যদি করি, যে সেভেন সিস্টার্স এর কানেক্টিভিটি, আপনি যদি আমাদের ম্যাপের বাম সাইডে দেখেন, রাজশাহীর ওই দিক থেকে এই দিক দিয়ে রাস্তা দিয়ে যদি আমরা আসাম অ্যান্ড ওইসব দেশে যাই, একটা সিকিউরিটি অ্যাসপেক্ট জেনারেল রশিদ ভালো বলতে পারবেন, আমাদের অনেক সিনিয়র থেকে যায়। এখন ওই ইস্যুটা উই হ্যাভ টু অ্যাড্রেস। এই ইস্যুটা অ্যাড্রেস না করে কানেক্টিভিটি বা ট্রানজিট একটু সুইসাইডাল হলেও হতে পারে। আরেকটা জিনিস আপনি বলেছিলেন সমুদ্র জয়ের পরে রেজাল্ট নাই। আমরা কিন্তু আগে শুনেছিলাম বেশ 5-6 বছর আগে, ইফ আই এম নট রং, যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, কিন্তু এখন দেখি শীতকাল হলে বড় একটা সিএনজি স্টেশনের লাইন। কিন্তু সমুদ্র জয় করার পরেও বাপেক্সের রোল বা এই সেক্টরগুলি থেকে আমরা গ্যাস বা তেল এক্সপ্লোর কেন করিনি, এটা আপনার সাথে আমারও প্রশ্ন। আমরা উই হ্যাভ নট ইউটিলাইজড না, গ্যাস বা তেল এক্সপ্লোর করা আসলে এটা মানে 5 মিনিট বা 1 দিন 2 দিন 1 বছরের সিদ্ধান্তের ব্যাপার না, এটা সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু সমুদ্রের সম্পদে অনেকগুলি সম্পদ আছে, সেটা আহরণ করা শুরু করে যেত, পরিকল্পনাগুলি নেওয়া যেত, সেই সব ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আসলে কিছু
মানে দীর্ঘসূত্রিতা আমরা দেখতে পাই। আমরা একটু অন্য বিষয়ে কথা বলতে চাই, যে একটু বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে যে জেনারেল অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে ভারতে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের রাজনীতি, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ভারতের সব রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে পুনর্বাসন করা হবে। বিজিবি রিপোর্ট করেছে যে ভারতে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের রাজনীতি, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ভারতের সব রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে পুনর্বাসন করা হবে। বিজিবি নেতা নরেন্দ্র মোদী এরকম একটা আশ্বাস দিয়েছেন। কংগ্রেস ও বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সমর্থনে এগিয়ে আসছে। এটা ভোটের বিষয়টি মাথায় রেখে এটি করা হচ্ছে, এর কি প্রভাব আমাদের উপর পড়তে পারে সেটা আপনার কাছে একটু শুনবো। আমরা একটা বিরতিতে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এই বাংলাদেশের মানে কথিত হিন্দু শরণার্থী নিয়ে রাজনীতি, বাংলাদেশ থেকে আসা নিয়ে রাজনীতির যে বিষয়টি বিবিসি বাংলা আসছে, আপনার একটু মতামত জানতে চেয়েছিলাম। দেখা যাচ্ছে যে বিজেপি নেতা নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, কংগ্রেস ও বাংলাদেশ থেকে আসা লোকজনের ব্যাপারে কথা বলছেন। আপনার এটা নির্বাচনী ফুটবলে রূপান্তরিত হয়েছে এবং ভারতে এই বিষয়টা যখনই নির্বাচন আসে, সে 92 সাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের আগে বাংলাদেশি বিজেপির এক ধরনের অবস্থান থাকে, কংগ্রেস মাঝে মধ্যে অন্য ধরনের অবস্থান নেন। তো সেই দিক থেকে আমি মনে করব যে এটা মূলত নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্যে, এবং সেই সাথে খানিকটা সুরসুরি, আপনি সাম্প্রদায়িক সুরসুরির কাজটাও হয়তো করে থাকতে পারেন। তবে এটা আমি মনে করি না যে এটা খুব ভালো কাজ হবে, এবং ভারত বাংলাদেশ সম্পর্কের স্বার্থে এই ধরনের নেতিবাচক প্রচারণায় না যাওয়াই ভালো। কারণ বিজেপিও যদি ক্ষমতায় আসে তাহলে তাকে বাংলাদেশের সাথেই থাকতে হবে, বাংলাদেশেও যদি অন্য কোনো দল আসে তাকেও ভারতের সাথে কাজ করতে হবে। কাজেই আমাদের পারস্পরিক স্বার্থেই আমি মনে করি যে আমাদের সম্পর্কের যে মৌলিক ভিত্তিগুলি আছে সেই ভিত্তিগুলোকে নষ্ট না করাই উচিত। এবং ভারতের যে এখন তারা যে কথাগুলো বলছে, এই কথাগুলো নিয়ে বেশি বললে তার একটা নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের এখানেও পড়ে, এবং যেটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উদারনৈতিক একটি দেশ হিসেবে আমরা থাকি, এবং এই প্রক্রিয়ার সাথে আমাদের প্রতিবেশীরা যারা আছে তারা আমাদের এই কাজে সাহায্য করুক। আমরা আশা করি না এবং চাইও না। জেনারেল রশিদ, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু বা শরণার্থী ভারতে আশ্রয় নেয়। ভারতের পক্ষ থেকে বা বিশেষ করে ভারতীয় পত্রপত্রিকা মিডিয়াগুলিতে এগুলি খুব বেশি লেখা হয়। আপনি কি দাবির সাথে একমত যে বিপুল সংখ্যক একটা খুব সাইজেবল নাম্বার প্রতিদিন যাচ্ছে ওদের? শরণার্থী তাদেরকে বলা হচ্ছে না, তো তারা যেটা আইডেন্টিফাই করছে মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের লোক গিয়ে ভারতে বসতি স্থাপন করছে, এটা ঠিক শরণার্থী না। তাদের ক্ষেত্রে তাদের যারা স্ট্র্যাটেজিস্ট আছে তারা এটাকে মনে করে যেটা ইকোনমিক মাইগ্রেশন, যে ওখানে অপরচুনিটি অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি বলেছি যে এখানে আমাদের চিন্তাধারা এবং তাদের যে পারসেপশন, এর ভেতরে একটা বিশাল বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটাকে দূর করার জন্য আমাদেরকে একটু ডিপ্লোম্যাটিক এফার্ট এবং পিপল টু পিপল কমিউনিকেশনের খুব বড় প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ একটি মিথ্যা ধারণার উপরে একটা দেশের সম্পর্ক বা একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হবে, সেটি আমি মনে করি না খুব ভালো বিষয়। আর যেটা হিন্দুদের কথা বলা হচ্ছে মাইনরিটিতে, আপনি যেটি বলেছেন সেটি সব বিশেষজ্ঞরা এটি বলেছেন যে বাংলাদেশের থেকে অনুপ্রবেশের বিষয়টি মূলত অর্থনৈতিক। মানে আপনি যেটি বললেন যে, কিন্তু আমি যদি নরেন্দ্র মোদীকে কোট করি, নরেন্দ্র মোদী এরকম বলছেন, আপনি শরণার্থী বলতে চাইলেন না, কিন্তু তিনি কিন্তু বলছেন হিন্দু শরণার্থীদের ভারতের সব রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পুনর্বাসন করা হবে। বিবিসি রিপোর্ট করছে আসামের শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা ভুবনেশ্বর কলিতা বলছেন হিন্দু শরণার্থীরা যাতে ন্যায় পান তার জন্য বিজেপির অনেক আগে থেকেই তাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে বিষয়টি যেভাবে আছে সেটা শিলচরে সে একটা স্টেটমেন্ট করেছে নির্বাচনী জনসভায়, যে ভারত থেকে যেসব হিন্দুরা যদি বাংলাদেশ থেকে হিন্দুরা যদি ভারতে আশ্রয় নেয় তাহলে উনি তাদেরকে দেবেন, জায়গা দেবেন, এবং বিভিন্ন জায়গায় উনি তাদেরকে পুনর্বাসন করবেন। এটি হচ্ছে মোদ্দা কথা উনি বলেছেন, যেটা আমি ওনার সাথে একমত। এটি হচ্ছে একটি নির্বাচনী একটি বৈতরণী পার হওয়ার একটি চেষ্টা, এবং যারখানে বাংলাদেশের প্রতিক্রিয়া আছে। অ্যাম্বাসেডর হুমায়ুন যেভাবে রিড করেছেন সেটা আমরা সবাই ওইভাবেই রিড করছি, যে কোনো প্রতিবেশী দেশের তাদের আভ্যন্তরীণ রাজনীতি যাতে বিদেশের অন্য কোনো দেশের উপর কোনো বিরূপ প্রভাব না করে, সেটি কিন্তু তাদের রাজনীতিবিদদের, ভারতের রাজনীতিবিদদের মনে রাখতে হবে। এক্ষেত্রে একটি বিরূপ
প্রভাব বাংলাদেশে পড়তে পারে, বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তাদেরকে উৎসাহিত করতে পারে দেশত্যাগের জন্য। এখন বাংলাদেশ যেটা বললাম যে বাংলাদেশ একটি সেকুলার কান্ট্রি, তো এখানে সব ধর্ম বর্ণ এবং সবার অধিকার সমান আমাদের সাংবিধানিক। এখান থেকে যদি লোক চলে যায় তাহলে কি হচ্ছে, এটা বাংলাদেশের যে অবস্থান এটাকে মারাত্মকভাবে আহত করবে। তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়টাকে স্বাগত জানাতে পারছি না। নরেন্দ্র মোদীর এই বক্তৃতা, শিলচরের বক্তৃতাকে স্বাগত জানাতে পারছি না, যদিও ভারত বলার চেষ্টা করছে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতির দিকে তোমরা তাকিও না। হ্যাঁ, তো এটি আমাদের পররাষ্ট্র নীতিতে কোনো প্রভাব ফেলবে না, রাইট, হলেও আমরা এটা মানতে পারছি না। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকালে এই সময়। শুভরাত্রি।